আপনি হয়তো শুনে অবাক হবেন, ১৯৭৯ সালে ভারতের বুকে মরিচঝাপি নামে একটি দ্বীপে হিন্দু জনবসতির উপর চালানো হয়েছিল অমানবিক এক গণহত্যা। তাদের অপরাধ কি ছিল জানেন? তারা বাংলাদেশি শরণার্থী ছিল, সংরক্ষিত বনাঞ্চলে আবাস গড়েছিল। এগুলো তাদের দোষ ছিল ঠিকই, কিন্তু তাদেরকে পতঙ্গের মতো মেরে ফেলা গিয়েছিল, কারণ তারা সবাই খুব নিম্ন বর্ণের হিন্দু ছিল। আমরা আজকে যে সিরিজটি এক্সপ্লেইন করব, সেটা এই সত্যিকারের এই ঘটনাটাকে উপজীব্য করে গড়ে উঠেছে, যার সাথে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের সেই নির্মম হত্যাকাণ্ডের গল্প। ১৯৪৭ সালে ভারতবর্ষ ছেড়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বিদায় নিলে জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। এ সময় বাংলাকে পাকিস্তানের একটি অংশ হিসাবে ঘোষণা করা হলে সেখানকার হিন্দুরা দলে দলে শরণার্থী হয়ে আশ্রয় নিতে থাকে ভারতে। তাদের মধ্যে যারা উঁচু শ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর, তারা সহজেই আশ্রয় পান কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। তাদেরকে সাদরে গ্রহণ করা হয়। কিন্তু বিপদে পড়ে যান নিচু শ্রেণীর নমশূদ্র উদ্বাস্তুরা। ভদ্রলোক বাঙালি উদ্বাস্তুদের কলোনিতে তাদের ঠাঁই হয় না। পরবর্তী সময়ে দণ্ডকারণ্য প্রজেক্ট গড়ে উঠলে তাদেরকে পাঠানো হয় বাংলা থেকে বহু দূরে দণ্ডকারণ্য, মধ্যপ্রদেশ, উড়িষ্যার মালকানগিরি এবং ভারতের ১৬৪টি দুর্গম প্রান্তে। এরা মূলত হতদরিদ্র কৃষিজীবী, কেউ বা মুচি, কেউ কাজ করতেন দিনমজুর হিসাবে। দণ্ডকারণ্যের পাথুরে জমি, শুকনো মাটি এবং অসহ্য খরা এই অঞ্চলকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলে। সারা জীবন বাংলায় কৃষিজীবী হিসাবে জীবনযাপন করা বাঙালিরা সেখানে বসবাস করতে পারে না। সেখান থেকে ১৯৬৪ সালে বেশ কিছু পরিবার পালিয়ে প্রথম জনবসতি হিসাবে আশ্রয় নেয় মরিচঝাপিতে। মরিচঝাপি মূলত একটি দ্বীপের নাম। সুন্দরবনের উত্তর ভাগের ভারতের অংশে অবস্থিত ১২৫ বর্গমাইলের একটা দ্বীপ এই মরিচঝাপি, যেখানকার অধিকাংশ জায়গা ছিল শাপত সংকুল। তবে সেখানে মানুষের বসবাসের ব্যবস্থা করা দুরূহ কোনো কাজ ছিল না। দণ্ডকারণ্য এলাকার পাথুরে জমি ছেড়ে হাজারে হাজারে মানুষ এসে মরিচঝাপিতে বসতি স্থাপন করতে থাকে। সুন্দরবনের জলকাদা বিশিষ্ট জমিতে অল্প কয়েকটি উদ্ভিদের চাষ করা গেলেও বেশিরভাগ মানুষ মাছ ধরাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নেয়। মূল সমস্যা হওয়া শুরু করে যখন ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাম ফ্রন্ট জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়। ৭৮ সালের জুলাই থেকে মরিচঝাপির শরণার্থীদের চাপ দেওয়া শুরু করে রাজ্য সরকার। শরণার্থীদেরকে সুন্দরবনের সেই অংশ ছেড়ে চলে যেতে বলা হয়। কারণ হিসাবে তারা বলে সেটা সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু সেখানকার রিফিউজি বা শরণার্থীরা কিছুতেই দণ্ডকারণ্যের সেই পাথুরে মরু এলাকায় ফিরে যেতে চায় না। সরকারের পক্ষ থেকে তখন তাদেরকে উচ্ছেদ করার জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়। মিডিয়াতে প্রচার করা হয় সুন্দরবনের ভেতরে রিফিউজিদের মধ্যে অস্ত্র দিয়ে জঙ্গি সংগঠন বানানোর পায়তারা চলছে। এসব বিকৃত সংবাদ ছড়িয়ে রাজ্য সরকার শুরু করে সেখান থেকে রিফিউজিদের নিশ্চিহ্ন করে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র। চরকিতে সম্প্রতি মুক্তি পাওয়া ফেউ ওয়েব সিরিজটির কাহিনী শুরু হয় ১৯৭৮ সালের ভারতের সুন্দরবন অংশের সেই মরিচঝাপি থেকে। ঐতিহাসিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয় এই সিরিজে মরিচঝাপি অঞ্চলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডুমুরঝাপি। তো ভারতে থাকলেও ডুমুরঝাপির রিফিউজিরা তো ছিল আদতে বাংলাদেশি, তাই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো বাংলাদেশের মংলা অঞ্চলের জনগোষ্ঠীর সাথে। সিরিজের মূল চরিত্র সুনীল সরকার ছিলেন মংলার চার্চের একজন কর্মকর্তা। প্রায় তিনি শরণার্থীদের মধ্যে বিভিন্ন সাহায্য বা এইড দেওয়ার জন্য সুন্দরবনের ভেতর দিয়ে ট্রলার যোগে চলে যেতেন ডুমুরঝাপিতে। চার্চের লোক শুনলেই দুই দেশের বর্ডার গার্ডেরা কিছু বলতো না। সুনীলের একটা শখ ছিল, সেটা হলো ফটোগ্রাফি করা। নিজের ক্যামেরা দিয়ে তিনি বন্দি করে রাখতেন শরণার্থীদের জীবনের দুর্বিষহ মুহূর্তগুলো। ডুমুরঝাপিতে সুনীলের কাছের লোক ছিল পলাশ নামের একজন। তার কাছ থেকে সুনীল নতুন একটা সমস্যার কথা জানতে পারে। সেখানকার শরণার্থীরা মাছ ধরলেও সেই মাছ বিক্রি করতে পারত না। সেগুলো তাদেরকে বিক্রি করতে হতো সমিতির মাধ্যমে। সেই সমিতির ভারতীয় মহাজনেরা তাদেরকে ঠিকমতো দাম দিত না। রাজ্য সরকার প্রথমে মুখে তাদেরকে এই বনাঞ্চল ছেড়ে দণ্ডকারণ্যে যেতে বললেও ইদানিং তারা সিভিল পোশাকে এই জায়গাগুলোতে বিভিন্ন এজেন্ট পাঠাচ্ছে। সেই এজেন্টরা সেখানকার সাধারণ শরণার্থীদের সাথে মিশে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের গণ্ডগোল তৈরি করছে। প্রায় রাতের বেলা এখানে সেখানে বিভিন্ন মানুষকে মরে পড়ে থাকতে দেখা যায়। রিফিউজি ক্যাম্পে নারী ধর্ষণ যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। দুই একজন বহিরাগত দুষ্কৃতিকারীকে তারা ধরে ফরেস্ট অফিসারদের হাতে দিলেও তারা জানতে পেরেছে বন বিভাগের লোকেরা তাদেরকে ছেড়ে দেয়।
তাদের ধারণা সরকার এ সমস্ত দুষ্কৃতিকারী এজেন্ট বা ফেউদেরকে তাদের মধ্যে পাঠাচ্ছে, যাতে একসময় তারা বাধ্য হয়ে এই অঞ্চল ছেড়ে দেয়। গল্প করতে করতেই সুনীল সাক্ষী হয় এক মর্মান্তিক ঘটনার। কে বা কারা একটি মেয়েকে ধর্ষণ করে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আশেপাশের সবাই আগুন নেভানোর চেষ্টা করলেও তেমন একটা লাভ হয় না। সুনীল তার ক্যামেরা দিয়ে এই দৃশ্য ধারণ করে নেয়। তবে দ্রুত তাকে সেখান থেকে পল নামের এক লোক দূরে সরিয়ে নেয়, কারণ চারপাশে ছড়িয়ে আছে রাজ্য সরকারের গোয়েন্দা এজেন্ট বা ফেউ। তারা যদি দেখে সুনীল এখানকার ছবি তুলছে, তাহলে সে তাদের টার্গেটে পরিণত হতে পারে। সুনীলকে আড়ালে ডেকে নিয়ে যায় সেই লোকটি এবং লুকিয়ে রাখা দুটি মেয়েকে দেখায়। এদের একজনের নাম ছিল সুনিতা, আরেকজনের নাম রানী। দুজনকেই গণধর্ষণ করা হয়েছে। যে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে সে মুখ খুলেছিল বলে মরতে হয়েছে, আর এই দুইজন মেয়ে মুখ বন্ধ রেখেছে বলে তারা বেঁচে গেছে। তবে তারা যদি এখানে থাকে, সম্ভবত তাদেরকেও মেরে ফেলবে সরকারের এজেন্টরা। তাই মেয়ে দুটি খ্রিস্টান ধর্মে কনভার্টেড হতে চায়। খ্রিস্টান ধর্মে কনভার্টেড হলে সুনীল চার্চের কথা বলে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। অতঃপর তাদেরকে ক্রুশের লকেট পরিয়ে খুব গোপনীয়তার সাথে নৌকায় করে সুন্দরবনের ভেতর দিয়ে বাংলাদেশের মংলাতে নিয়ে আসে। তবে এত গোপনীয়তার পরেও ভারতের রাজ্য সরকারের গোয়েন্দারা কিন্তু ঠিকই দেখে নেয় যে মেয়ে দুটিকে সুনীল বাংলাদেশে নিয়ে যাচ্ছে। তবে সে সময় পশ্চিমা শক্তির প্রভাবে চার্চগুলো বেশ শক্তিশালী ছিল, তাই তাদেরকে কেউ কেমন একটা ঘাঁটতে চাইত না। সুনীল মেয়েদেরকে নিয়ে মংলায় চলে আসে। সেখানে খ্রিস্ট ধর্মে কনভার্টেড হবার পর সুনিতা এবং রানী দুইজনই সিস্টার হিসাবে চার্চে কাজ করা শুরু করে। তবে সুনীলের এভাবে সবসময় ছবি তোলা এবং চার্চের কাজ ফেলে না বলে ডুমুর ঝাঁপিতে যাওয়া তখনকার চার্চের ফাদার পছন্দ করতেন না। 2 বছর আগে সুনীলের স্ত্রী মারা যায়। তার একটা ছেলে সন্তান ছিল যার নাম ছিল ড্যানিয়েল। কাহিনী এখন অনেকটা এগিয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে 1979 সালে সুনীলের মৃত্যু হয়। এরপর থেকে তার ছেলে ড্যানিয়েলের দেখভাল করত ডুমুরঝাঁপি থেকে সুনীলের উদ্ধার করে নিয়ে আসা সিস্টার সুনিতা, যে কনভার্টেড হয়ে যাবার পর নাম রাখা হয়েছিল সুনিতা রোজারিও। এখন আমরা 1978 সাল থেকে এক লাফে চলে যাব 2002 সালে। বাবা মার অভাবে সুনীলের সেই ছেলে ড্যানিয়েল কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেনি। যুবক বয়সে নানা ধরনের নেশায় জড়িয়ে যায় সে। সোহেল নামের এলাকার এক বখাটে ছেলে তাকে মূলত বিপথে নিয়ে এসেছিল। ড্যানিয়েল চার্চের সাথেই কোয়ার্টারে তার পালক মা সুনিতা রোজারিওর সঙ্গে থাকত। একদিন সেই চার্চে উপস্থিত হয় ফ্রান্সিস নামের একজন ভদ্রলোক। চার্চের বর্তমান ফাদার আব্রাহাম তাকে অভ্যর্থনা জানান। ফ্রান্সিস নিজেকে সুনীল সরকারের পেন ফ্রেন্ড বা পত্রবন্ধু হিসাবে দাবি করেন। ফ্রান্সিস 60-এর দশকে ভারতে চাকরির সুবাদে থাকতেন। সেই থেকে সুনীলের সাথে তার পরিচয়। তবে নিজ দেশে ফিরে যাবার পরেও চিঠির মাধ্যমে তাদের যোগাযোগ হতো। ফ্রান্সিস রিটায়ারমেন্টে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে তার বন্ধু সুনীলকে নিয়ে একটা বই লিখবে। সেই জন্যই তার বাংলাদেশে ফিরে আসা। সে শুরুতেই চার্চের সবার সঙ্গে পরিচিত হয়। আপাতত তার থাকার ব্যবস্থা করা হয় চার্চেই। ফ্রান্সিস সুনিতার কাছে সুনীলের তোলা শেষ কিছু ছবির খোঁজ করে। তবে সুনিতা জানায় চার্চে সুনীল চলে যাবার আগে কোনো ছবি রেখে যায়নি। ফ্রান্সিস সুনীলের ছেলে ড্যানিয়েলের খোঁজ করে। ড্যানিয়েল এবং তার বন্ধু সোহেল তখন একটু ঝুঁকির মধ্যে ছিল। এমনিতেই তারা নেশাপানি করত, আর সেই সময়টা ছিল ক্রসফায়ারের আমল। প্রায়ই মাদকের সাথে জড়িত লোকদের লাশ পাওয়া যেত এখানে সেখানে। তাই তারা ব্যতিক্রমী কাজ পাবার আশায় ফ্রান্সিসের সঙ্গে দেখা করে। ফ্রান্সিস তাদেরকে মার্শাল নামের এক লোকের ছবি দেখায়। লোকটি ছিল সুনীলের সবচেয়ে কাছের বন্ধু। মার্শাল অবশ্য গত 20 বছর ধরে আত্মগোপনে আছে। তাকে খুঁজতে হলে তাদেরকে একটু ঘোরাঘুরি করতে হবে। তবে ড্যানিয়েলরা ফ্রিতে ঘুরতে রাজি না থাকায় ঘন্টা প্রতি $10 পারিশ্রমিকে মার্শালকে খোঁজার দায়িত্ব দেয় ফ্রান্সিস। এখন প্রশ্ন হলো, কে এই মার্শাল? মার্শালের আসল নাম হামিদ। আর্মিতে ছিল। শৃঙ্খলা ভঙ্গের কারণে কোর্ট মার্শাল হয়ে চাকরি চলে যায় তার। সেই থেকে তাকে লোকে মার্শাল বলে ডাকত। 1978 সালে মার্শাল ছিল অনেকটা শিকারীর মতো। সুন্দরবনে দলবল মিলে গিয়ে কখনো মাছ ধরত, কখনো মৌচাকে আগুন দিয়ে মধু সংগ্রহ করত। সে সময় সুন্দরবনের সবচেয়ে বড় ডাকাত ছিল রাইসু গ্রুপ। মার্শালদের কাছে মধু সংগ্রহের জন্য বন বিভাগের পাস থাকার পরেও রাইসু গ্রুপের লোকেরা মার্শালদের জঙ্গলে দেখলেই আক্রমণ করত। এটা নিয়ে মার্শালের গ্রুপের মধ্যে সবসময় একটা টেনশন কাজ করত। ব্যক্তিজীবনে মার্শাল বেশ কোমল মনের মানুষ ছিল। মাটি দিয়ে প্রায়ই তার ছোট ছেলেকে এটা সেটা বানিয়ে দিত। সুনীল ছিল মার্শালের সবচেয়ে কাছের বন্ধু। মংলায় মার্শালদের পরিবারের একটা সুনাম ছিল। তারা যে কোনো সামাজিক প্রোগ্রাম জাঁকজমকের সাথে উদযাপন করত। মার্শালের ছেলের মুসলমানির প্রোগ্রামে আসে মার্শালের মামা কাজী সাহেব। কাজী সাহেব সেই এলাকার একজন অত্যন্ত প্রভাবশালী লোক ছিল।
অনুষ্ঠানে মার্শাল এবং তার বড় ভাই ফারুক কাজী সাহেবকে তাদের সমস্যার কথা বলে, অর্থাৎ তারা যে রাইসু গ্রুপের কারণে জঙ্গলে শিকার করতে যেতে পারছে না সেটা জানায়। কাজী সাহেব জঙ্গলের বিভিন্ন গ্রুপের সাথে কথা বলে আপাতত তাদের জঙ্গলে শিকার করতে যাওয়ার অনুমতির ব্যবস্থা করে দেয়। মার্শাল একদিন মাছ ধরতে গিয়ে কাদার মধ্যে একটা বাক্স খুঁজে পায়। বাক্সের মধ্যে রাখা ছিল একটা প্রাচীন ছোট্ট পুস্তিকা, তবে সেখানে কোনো কিছু লেখা ছিল না। এই বইটা খুঁজে পাবার পর থেকে শুরু হয় মার্শালের জীবনে বিপত্তি। তার কাজী মামার কথায় গ্রামের অন্য ডাকাত গ্রুপ এবং বন বিভাগের লোকেরা ঘুষের বিনিময়ে তাদেরকে সুন্দরবনে শিকার করতে দিলেও সেই রাইসু গ্রুপের ট্রলার ঠিকই তাদেরকে আটকে দেয়। রাইসু বন্দুক হাতে তাদের ট্রলার থেকে জিনিসপত্র লুট করার চেষ্টা করে। তখন মার্শালের রাগ উঠে যায় এবং রাইসুর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পাল্টা তাকে শাসিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে মার্শালের ভাই ফারুক দ্রুত মধ্যস্থতা করে রাইসুদেরকে ফেরত পাঠিয়ে দেয়। তবে ফারুক জানতো আপাতত পরিস্থিতি ট্যাকেল দেয়া গেলেও রাইসু ঠিকই এই ঘটনার প্রতিশোধ নেবে। রাইসু ব্যবসা করে, মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে চাঁদাবাজি করে। এই অবস্থায় অন্য কেউ তাকে ভয় দেখালে সেটা তো সে মেনে নেবে না। ফারুক আপাতত তার কাজী মামার কাছে যেতে থাকে ঘটনাটির একটা সুরাহা করার জন্য। কিন্তু যাত্রাপথে দেখতে পায় রাইসুর লোকজন অস্ত্র হাতে গ্রামে গ্রামে মার্শালকে খুঁজে বেড়াচ্ছে। আপাতত ফারুক মার্শালকে সুনীলের বাড়িতে লুকিয়ে থাকতে বলে। কাজী মামা একটা মিউচুয়াল করে দেওয়ার পর মার্শালের বের হওয়া উত্তম। তার আগ পর্যন্ত সে গা ঢাকা দিয়ে থাকুক। মার্শাল সুনীলের বাড়িতে গা ঢাকা দিতে যায়। সে সেই কাদায় পাওয়া ছোট্ট পুস্তিকাটা সুনীলকে দেখায়। মূলত এটা পাবার পর থেকেই মার্শালের মন সবসময় কেমন যেন বিক্ষিপ্ত হয়ে থাকে। এসবের মধ্যে পাড়ার লোকজন মার্শালকে দ্রুত বাজারে যেতে বলে। রাইসুর লোক মার্শালকে বাড়িতে না পেয়ে তার ভাই ফারুককে মেরে গলায় রশি বেঁধে একটা গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখেছে। ভাইকে এভাবে খুন হতে দেখে প্রতিশোধের স্পৃহায় মার্শালের রক্ত টকবক করে ফুটতে থাকে। মার্শাল কিন্তু ঠিকই তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছিল। এক রাতে রাইসু প্রকৃতির ডাকে সাড়া দিতে দলছুট হয়ে জঙ্গলে গেলে সেখানে তাকে আক্রমণ করে মার্শাল। শ্বাসরোধ করে তাকে হত্যা করে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল মার্শাল। এই সবই কিন্তু সেই 1978-এর ঘটনা। রাইসু ছিল সুন্দরবনের ডাকাতদের সর্দার। তাকে হত্যা করার পর মার্শাল তার কাজী মামার সাহায্যে দখল করেছিল রাইসুর জায়গা, হয়ে গিয়েছিল সুন্দরবনের সবচেয়ে বড় ডাকাত গ্রুপের সর্দার। ফিরে আসা যাক আবার 2002 সালে, যখন বিদেশ থেকে আগত ফ্রান্সিস ড্যানিয়েলের সাহায্য নিয়ে ট্রলারে করে মার্শালকে খুঁজে বেড়াচ্ছিল। তবে যাকে গত 20 বছর ধরে কেউ দেখেনি, তাকে এত সহজে খুঁজে পাওয়ার কথা না। ড্যানিয়েলরা বিরক্ত হয়ে যায় ব্যাপারটা নিয়ে। একসময় মার্শাল তার ডাকাত দল নিয়ে যেই দ্বীপে থাকত, লোকে সেই দ্বীপের নাম দিয়েছিল চর মার্শাল। 20 বছর ধরে পুলিশ সেই চরের সন্ধান পায়নি। এখন ওরা কিভাবে খুঁজে পাবে? এই বেগার খাটার চেয়ে ওরা সিদ্ধান্ত নেয় বৃদ্ধ ফ্রান্সিসকে এড়িয়ে চলবে। তার উপর ড্যানিয়েলকে ডেকে এলাকার কিছু প্রভাবশালী লোক প্রচ্ছন্ন হুমকি দিয়ে যায়। বিদেশি সাংবাদিক সংবাদ নিয়ে চলে যাবে, দেশে থাকতে হবে ড্যানিয়েলকেই। কাজেই ফ্রান্সিসের কথায় মার্শালকে খোঁজাখুঁজি না করাই ভালো হবে ড্যানিয়েলের জন্য। ফলে ড্যানিয়েলরা আবার ফিরে যায় তাদের পুরনো পেশায়। আগে তারা বিভিন্ন পুরনো জিনিস ভাঙ্গারির দোকানে বিক্রি করে উপার্জন করত। সুন্দরবনে ঘুরতে আসা ট্যুরিস্টদের বিভিন্ন কাজ করে দিলে মিলত বিভিন্ন রকমের ক্যামেরা, ব্লেন্ডিং মেশিন ইত্যাদি। সেসব বিক্রি করে টাকা আয় করত তারা। সেখান থেকে ওরা জানতে পারে পুরনো ওয়াকি টকি জোগাড় করতে পারলে ভালো দামে বিক্রি করা যাবে। তারা একটা চাইনিজ ট্যুরিস্ট পার্টির খবর পায়, যারা হরিণের মাংসের বিনিময়ে ওয়াকি টকি দিবে বলে জানায়। ফ্রান্সিস অবশ্য নিজের খোঁজাখুঁজি চালু রাখে। ডুমুর ঝাঁপি থেকে যে দুজন ধর্ষিতা নারীকে এনে খ্রিস্ট ধর্মে কনভার্ট করেছিল সুনীল, তাদের একজন তো সিস্টার সুনিতা। রানী নামের আরেকজন মেয়ে ছিল। ফ্রান্সিস খোঁজ নিয়ে জানতে পারে সেই রানী নাকি মার্শালের দলের সঙ্গে যোগ দিয়ে তার সঙ্গে চলে গিয়েছিল। সবাই জানে 1979 সালে সুনীলের মৃত্যু হয়েছিল। তার কফিন এই চার্চের সামনেই সিমেট্রিতে দাফন করা হয়। ফ্রান্সিস সুনিতার কাছে প্রশ্ন করে, কফিন দাফন করার আগে কেউ কি সুনীলের মৃতদেহ দেখেছিল কিনা। সুনিতা জানায় কফিন তড়িঘড়ি করে পুঁতে ফেলা হয়েছিল। চার্চের ভেতরে কেউই সুনীলের মৃতদেহ দেখেনি। তবে হঠাৎ করে কফিনের ভেতরের মৃতদেহের প্রশ্ন কেন? সুনীল ডুমুরঝাঁপি ম্যাসাকারের সময় ছবি তুলতে গিয়ে ঝামেলায় পড়ে এবং এর ফলশ্রুতিতেই তাকে হত্যা করা হয়। সেই সময় প্রায়ই ডুমুরঝাঁপির ঘটনা এবং সেখানে তোলা ছবি সুনীল ফ্রান্সিসকে পাঠাতো চিঠির মাধ্যমে বিদেশি ম্যাগাজিনে ছাপানোর জন্য, যাতে তারা বিদেশে এই অত্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারে। সুনীলের কফিন কবর দেওয়া হয়েছিল 1979 সালের 5 ফেব্রুয়ারি, কিন্তু ফ্রান্সিসকে সুনীল শেষ চিঠি লিখেছিল 1979 সালের 3 মার্চে।
সেখান থেকে ফ্রান্সিসের ধারণা হয়েছিল সুনীলের মারা যাওয়ার ঘটনা আসলে সরকারের বানানো কোনো একটা কিছু ছিল। কোনো কারণে তখনকার রাজ্য সরকার সুনীলকে হয়তো গুম করে ফেলে থাকতে পারে। ফ্রান্সিস মার্শালের সেই কাজী মামার সঙ্গে দেখা করতে চায়, কারণ সেই সময় এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক ছিল সেই কাজী সাহেব। কাজী সাহেবের এখন বিশাল ব্যবসা, এই এলাকার সবচেয়ে বড় মাছের আড়তদার সে। তার কাছের লোকেরা প্রথমে ড্যানিয়েলদের ভেতরে ঢুকতে দিতে চায়নি, কিন্তু পরে কাজী সাহেব উপর থেকে গ্রিন সিগন্যাল দিলে ফ্রান্সিস তার সঙ্গে দেখা করতে যায়। ফ্রান্সিস কাজী সাহেবকেও একই প্রশ্ন করে দাফনের সময় সুনীলের লাশ কেউ দেখেছিল কিনা। কাজী সাহেব উত্তর দেয়, সুনীলের লাশ কয়েকদিন পানির নিচে ডুবে থাকায় সেটা পচে গিয়েছিল এবং চেনার কোনো উপায় ছিল না। তার লাশ উদ্ধার করে মার্শালের লোকেরাই কাজী সাহেবের কাছে দিয়ে গিয়েছিল। কফিনবদ্ধ অবস্থায় সেটা চার্চের সিমেট্রিতে দাফন করে স্থানীয় লোকেরা। ফ্রান্সিস বুঝতে পারে এখান থেকে কোনো তথ্য পাওয়া যাবে না। সে সুনিতার কাছ থেকে জানতে পারে অঞ্জন নামের এক লোকের কথা, যে ছিল চার্চে সুনীলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ডুমুর ঝাঁপিতে সুনীলের সঙ্গে সেই অঞ্জনও গিয়েছিল। ফ্রান্সিস তখন সেই অঞ্জনের খোঁজে নেমে পড়ে। আবার চলে যাওয়া যাক 1978 সালে। চার্চের নাম ভাঙিয়ে এভাবে নিয়মিত সুনীলের ডুমুর ঝাঁপিতে যাওয়া আসা করা ভারত সরকার ভালো চোখে দেখত না। তবে শুরুতে কিছু না বললেও যখন সুনীলের তোলা সেই মেয়েটির গায়ে আগুন ধরে যাবার ছবি বিদেশি ম্যাগাজিনে ফ্রান্সিস ছাপিয়ে দিয়েছিল, তখন ভারতীয় এজেন্টরা সতর্ক হয়ে ওঠে। সেই এজেন্টদের একজন ছিল মিস্টার শর্মা। তিনি কাজী সাহেবের সাহায্য নিয়ে মংলা চার্চে এসে সেখানকার ফাদারকে এ ব্যাপারে সতর্ক করে দেয় যে সুনীল যদি চার্চের নাম ভাঙিয়ে ডুমুর ঝাঁপিতে গিয়ে ছবি তুলে এবং সেটা বিদেশি পত্রিকায় ছাপানোর জন্য পাঠিয়ে দেয়, তাহলে ভারত সরকার সেটা ভালো চোখে দেখবে না। চার্চের ফাদার স্বভাবতই এই সমস্ত উটকো ঝামেলায় পড়তে চায় না। সে সুনীলকে চার্চ থেকে বরখাস্ত করে দিতে চায়। মজার ব্যাপার হলো, এই চার্চটা কিন্তু বানানো হয়েছিল সুনীলেরই বাবার দান করা জমিতে। এসব নিয়ে কথা কাটাকাটির মাঝেই সুনীলের কাছে ডুমুর ঝাঁপি থেকে পলের ফোন আসে। সে জানতে পারে ডুমুর ঝাঁপিতে যেন মরক লেগেছে। প্রতিদিনই কোনো না কোনো মানুষ খুন হচ্ছে। এলাকার মেয়েরা ধর্ষিত হবার ভয়ে বাইরে আসতে পারছে না। শুনে তখনই সিদ্ধান্ত নেয় সে ডুমুর ঝাঁপি শরণার্থীদেরকে সাহায্য করার জন্য চলে যাবে। রাতে সিস্টার সুনিতাকে তার ছেলে ড্যানিয়েলকে দেখে রাখতে বলে বের হয়ে যায় সুনীল। সুনীলকে বাংলাদেশ থেকে সুন্দরবনের ভারতের অংশে যেতে সাহায্য করত তার বন্ধু মার্শাল। সুনীল সবসময়ই চার্চের কথা বলে ডুমুর ঝাঁপি গ্রামের রেড ক্রস অফিসে চলে যেত। সেখানে গিয়ে তার সঙ্গে পলাশের দেখা হয়। পলাশ জানায় সরকারি বাহিনী চারপাশ থেকে তাদের এলাকাকে ঘিরে রেখেছে। কোনো নৌকা দেখলেই তারা ইঞ্জিন বোট দিয়ে আক্রমণ করে নৌকা ডুবিয়ে দেয়। ফলে বাইরে থেকে কোনো সাহায্য ডুমুর ঝাঁপিতে আসতে পারছে না। রাজ্য সরকারের লোকেরা তাদেরকে চাপ দিচ্ছে সুন্দরবন ছেড়ে দণ্ডকারণ্যের মরু অঞ্চলে চলে যাবার জন্য। আবার তাদের ভেতরেও শরণার্থী ছদ্মবেশে ছড়িয়ে আছে রাজ্য সরকারের গোয়েন্দা বাহিনীর লোকেরা। তারাও প্রতিনিয়ত অপকর্ম করে যাচ্ছে। সুনীল এ সমস্ত ঘটনা ছবি আকারে সংরক্ষিত করতে চায়। এর মধ্যেই রাজ্য সরকারের কয়েকজন প্রতিনিধি ডুমুর ঝাঁপিতে এসে তাদেরকে লিফলেট দিতে থাকে। সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ করার জন্য তারা রিফিউজিদেরকে দণ্ডকারণ্যতে সরে যেতে বলে। কিন্তু তখনই শরণার্থীরা ক্ষেপে যায় এবং রাজ্য সরকারের প্রতিনিধিদেরকে ধাওয়া দিয়ে ডুমুর ঝাঁপি থেকে বের করে দেয়। তাদের সিকিউরিটির জন্য পুলিশ না থাকলে হয়তো তাদেরকে গণপিটুনি খেতে হতো। সুনীল কিন্তু এসব কিছুরই ছবি তুলে ফেলে। এর মধ্যে সুনীল খবর পায় তার ছেলে ড্যানিয়েল অসুস্থ, তাই মার্শালের নৌকায় আবার মংলায় ফিরে আসে সে। মার্শাল কিন্তু ততদিনে বিশাল ডাকাত বাহিনী বানিয়ে ফেলেছিল। আর্মিদের বাইনোকুলার, অস্ত্র ইত্যাদি ব্ল্যাক মার্কেট থেকে কিনে বেশ শক্তিশালী হয়ে গিয়েছিল সে। ফলে সবাই তাকে বিশেষ সমীহ করে চলত। আবার চলে আসা যাক 2002 সালে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ড্যানিয়েল এবং সোহেল পুরনো ওয়াকি টকি খুঁজছিল। ড্যানিয়েল জানতে পারে মার্শালের দলের কাছে নাকি এই ওয়াকি টকির ভালো ডিমান্ড আছে। স্থানীয় ভাঙ্গারির দোকানে অল্প দামে না বেচে ড্যানিয়েল চায় মার্শালের কাছে সেই ওয়াকি টকিটা বিক্রি করতে। কিন্তু সোহেল এর বিরোধিতা করে, কারণ যে মার্শালকে গত 20 বছর ধরে লোকালয়ের কেউ দেখেনি, তাকে খুঁজে বের করে তার কাছে একটা বিক্রি করা অবাস্তব ছাড়া কিছু নয়। সোহেলের সাথে ড্যানিয়েলের এটা নিয়ে এক পর্যায়ে ঝগড়া লেগে যায়। সোহেল ড্যানিয়েলের কাছ থেকে ওয়াকি টকির ব্যাগটা নিয়ে লুকিয়ে রেখেছিল। আসলে ফ্রান্সিসের কাছে তার বাবা বেঁচে থাকতে পারে এটা জানার পর থেকে ড্যানিয়েলের মন খুব বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। নেশাগ্রস্ত অবস্থায় ড্যানিয়েল সেই রাতেই কবরস্থানে গিয়ে মাটি খোঁড়ে এবং তার বাবার কফিন বের করে। সকালে সবাই অবাক হয়ে দেখতে পায় সুনীলের কফিনের ভেতরে একটা গাছের ডাল রাখা, কোনো লাশ নেই। অর্থাৎ ফ্রান্সিসের কথাই ঠিক, সুনীল সেদিন মারা যায়নি, তাকে হয়তো কেউ গুম করে ফেলেছিল। সবকিছু জানার পর তারা চার্চের বর্তমান ফাদারকে এই বিষয় নিয়ে থানায় কেস করতে বলে।
তবে ফাদার বলে কেস না করে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে। কেস করলে পুলিশ সেটা 20 বছর আগের ঘটনা বলে থানায় ফেলে রাখতে পারে, কিন্তু নিখোঁজ বিজ্ঞপ্তি দিলে অনেকেরই চোখে পড়তে পারে যারা সুনীলকে চিনত। তারা সেই অঞ্জনের খোঁজ নিতে যায়, যে ছিল সুনীল সরকারের অ্যাসিস্ট্যান্ট। তারা জানতে পারে ডুমুরঝাঁপি ম্যাসাকারের পর অঞ্জন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে ডিমের চর নামের জায়গাতে মাছ ধরার কাজ করছে। এদিকে ফ্রান্সিসকে তার অ্যাম্বাসি থেকে ফোন করে দেশে ফেরত আসতে বলা হয়, এমনকি তার ফেরার জন্য টিকিটও পাঠিয়ে দেওয়া হয়। ফ্রান্সিস বুঝতে পারে সে যে সুনীলের গুম হওয়ার ঘটনা নিয়ে তদন্ত করছে, এ ব্যাপারটা অনেক উপর মহল পর্যন্ত পৌঁছে গেছে এবং তারা চায় না ফ্রান্সিস এটা নিয়ে আর তদন্ত করুক। ফ্রান্সিস অনেক তর্কাতর্কি করার পর হাল ছেড়ে দেয় এবং তার কাছে থাকা সমস্ত ডকুমেন্ট এবং ফটোগ্রাফ ড্যানিয়েলকে দিয়ে দেয়। ফ্রান্সিসকে ছাড়া এবার ড্যানিয়েল একাই বেরিয়ে পড়ে তার বাবাকে খোঁজার মিশনে। তবে সাথে করে সে ওয়াকিটকিগুলো নিয়ে যেতে চায়, যেগুলো সোহেল লুকিয়ে রেখেছিল। ড্যানিয়েলের ধারণা সোহেল বাকি ওয়াকিটকিগুলো বিক্রি করে নেশার টাকা জোগাড় করে ফেলতে পারে। পরে অবশ্য সোহেলকে জেরা করার পর সে জানতে পারে ওয়াকিটকিগুলোকে সোহেল একটা মাছ ধরা ট্রলারে ডেকে লুকিয়ে রেখেছিল। ড্যানিয়েল সেগুলোকে নিয়ে সেই ট্রলারে চেপে বের হয়ে পড়ে তার বাবার অ্যাসিস্ট্যান্ট অঞ্জনকে খোঁজার লক্ষ্যে। তবে এর আগে ফ্রান্সিস ঠিকই পত্রিকায় ছাপিয়ে দিয়েছে সুনীলের নিখোঁজ হবার খবর। 20 বছর পরে এই ব্যাপারটা নিয়ে এভাবে নাড়াচড়া হবে কখনো ভাবতেও পারেনি ভারতীয় এজেন্ট মিস্টার শর্মা। সে কাজী সাহেবের সঙ্গে দেখা করে বিষয়টা সামলে রাখতে বলে। আমরা বুঝতে পারি সুনীলের অন্তর্ধানের পেছনে কাজী সাহেবেরও হাত আছে। ফ্রান্সিসের কাছ থেকে অঞ্জনের ছবি নিয়ে বিভিন্ন চরে চরে গিয়ে ড্যানিয়েল তাকে খুঁজে বেড়ায়। একসময় কিছু গ্রামবাসী তাকে চিনে ফেলে এবং বলে অঞ্জন এখন মোহাম্মদ গাউস নামে সেই গ্রামে বাস করছে। এক পর্যায়ে ড্যানিয়েল অঞ্জনকে খুঁজে পায়। প্রথমে স্বীকার না করলেও পরে চাপে পড়ে মোহাম্মদ গাউস স্বীকার করে সেই সুনীলের অ্যাসিস্ট্যান্ট অঞ্জন। অঞ্জন জানায় ডুমুরঝাঁপিতে গোলাগুলির পর সে পালিয়ে আবার মংলায় ফিরে এসেছিল, কিন্তু সুনীল রয়ে যায় সেখানেই। ডুমুরঝাঁপিতে সুনীল থেকে গেলে সুনীল তার ছবি এবং চিঠি, ক্যামেরা সবকিছুই অঞ্জনকে দিয়ে দেয়। অঞ্জন মংলায় পালিয়ে আসার আগে সেগুলো মার্শালের কাছে রেখে এসেছিল। ডুমুরঝাঁপি থেকে ফিরে আসার পর অঞ্জনকে চার্চের কাজে আর রাখা হয় না। ফলে এক প্রকার অভিমানে সে ধর্ম ত্যাগ করে এবং মুসলমান হয়ে নতুন পরিচয় নিয়ে নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরু করে। তবে ড্যানিয়েলের এভাবে হুট করে উধাও হয়ে যাওয়া কিন্তু কাজীর লোকেরা ভালো চোখে দেখে না। তারা ড্যানিয়েলের বাড়িতে এসে সুনিতার কাছে খোঁজ নেয় এবং সোহেলের কাছ থেকে জানতে পারে ড্যানিয়েল অঞ্জনকে খুঁজে বেড়াচ্ছে। কাজী সাহেবের কাছের লোক সোলেমান এতে বেশ বিচলিত হয়ে যায়। আমরা ফিরে যাই আবার সেই 1979 সালে। ছোট্ট ড্যানিয়েলের জ্বরের কথা শুনে সুনীল মংলায় ফিরে এসেছিল। তখন ডুমুরঝাঁপির সব ঘটনার ছবি এবং চিঠি সে পাঠায় তার বন্ধু ফ্রান্সিসকে। সেই রাতে সুনিতা রোজারিও সুনীলের কাছে নিজের দুঃখের কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তবে সাথে সাথেই সুনীল নিজের ভুল বুঝতে পারে এবং সুনিতাকে ছেড়ে দেয়। সেই রাতে ডুমুরঝাঁপিতে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। ডুমুরঝাঁপির শরণার্থীরা যেই কুয়া থেকে পানি পান করত, সেই কুয়াতে রাজ্য সরকারের লোকেরা বিষ মিশিয়ে দিয়েছিল। সেই বিষ মেশানো পানি খেয়ে অনেক মানুষ মারা যায়। যারা বিষক্রিয়ায় আহত হয়েছিল তাদেরকে চিকিৎসার জন্য বাইরে নিতে গেলে ডুমুরঝাঁপি ঘিরে থাকা পুলিশ বাহিনী গুলি করে ফিরিয়ে দিচ্ছিল। সুনীলের কাছের লোক পলাশের স্ত্রী মালাও সেই পানি খেয়ে আক্রান্ত হয়েছিল। তবে পলাশ তার স্ত্রীকে কোনো রকমে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নৌকায় করে মংলায় নিয়ে আসতে পারে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। নিয়ে আসার পথেই মালা মৃত্যুবরণ করে। এই বীভৎস মৃত্যু দেখে চার্চের ফাদার বুঝতে পারে রাজ্য সরকার শরণার্থীদের উপর আসলেও নির্মম নির্যাতন চালাচ্ছে। তখন সে সুনীলকে অনুমতি দেয় ডুমুরঝাঁপিতে যাবার, তবে যাতায়াতের পথে সে যেন চার্চের নাম ব্যবহার না করে সেই অনুরোধ করে। অঞ্জনকে নিয়ে সুনীল তখন পলাশের সঙ্গে ডুমুরঝাঁপিতে যাওয়া শুরু করে। কুয়াতে বিষ মিশিয়ে অসংখ্য মানুষ হত্যা করার পরেও যখন পুলিশ দেখল শরণার্থীরা ডুমুরঝাঁপি ছাড়ছে না, তখন তারা সিদ্ধান্ত নিল গণহত্যা চালানোর। কাজী সাহেবকে দিয়ে আগেই সেই এজেন্ট শর্মা মার্শালকে বলে রাখে কয়েকদিন ধরে এই পথ দিয়ে কিছু নৌকা যাওয়া আসা করবে। মার্শাল যেন কোনো আগ্রহ না দেখায়। এটা ভারতের ইস্যু, কাজেই বাংলাদেশিদের নাক না গলানোই উচিত। বনে থেকে বাঘের সাথে বিবাদ করে কি লাভ? আগেই বলেছিলাম মার্শাল ততদিনে সুন্দরবনের সবচেয়ে বড় ডাকাত সর্দার হয়ে গেছে, তাই তাকে চুপ রাখাটা রাজ্য সরকারের প্রয়োজন ছিল। ইস্যুটা ভারতের হলেও সেই শরণার্থীরা তো আসলে বাংলাদেশেরই ছিল। মার্শালের নৌকায় লুকিয়ে সব কথা শুনে নেয় সুনীল। তারা দেখতে পায় .38 ক্যালিবারের বন্দুক নিয়ে টহল বোটে পুলিশ চক্কর দিচ্ছে পুরো ডুমুরঝাঁপি এলাকা। এই সব কিছুর ছবি তোলে সে এবং চিঠি রেখে যায় সুনীল ফ্রান্সিসকে দেওয়ার জন্য। মার্শালের সাহায্য নিয়ে সুনীল গোপনে ডুমুরঝাঁপিতে চলে যায়।
আর এজেন্ট শর্মা কাজী সাহেবের কাছ থেকে কিছু লোক নিয়ে নেয়, যাদেরকে সে ছদ্মবেশে ডুমুরঝাঁপিতে ইনফিলট্রেট করায়। সেই রাতে ছিল ডুমুরঝাঁপিতে উৎসবের রাত, কিন্তু এর মধ্যেই মার্শাল সেখানে চলে আসে এবং সুনীলকে সেখান থেকে সরিয়ে নিতে চায়, কারণ সে জানত সেই রাতেই সংঘটিত হবে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট গণহত্যা। তবে সুনীল ডুমুরঝাঁপির লোকদেরকে ছেড়ে যেতে চায় না। এর মধ্যেই রাত আর একটু বাড়লে পুলিশ চারপাশ ঘিরে গুলি করা শুরু করে। পুলিশের সাথে যোগ দেয় কাজী সাহেবের দেয়া সেই ভাড়াটে গুন্ডারা। বন্দুকের গুলির সামনে লাঠি হাতে প্রতিহত করা ডুমুরঝাঁপির নিরীহ শরণার্থীরা দলে দলে মরতে থাকে। আর এই সব কিছুর ছবি নিজের ক্যামেরায় তুলতে থাকে সুনীল। ফেউ ওয়েব সিরিজের প্রথম সিজন এখানেই শেষ হয়। ডুমুরঝাঁপিতে ঘটে যাওয়া সেই ঘটনাটি আদতে ছিল মরিচঝাঁপির গণহত্যারই প্রতিরূপ। সেই রাতে আসলে কি হয়েছিল, কি কারণে সুনীলকে গুম করা হয়েছিল, এবং কেনই বা তারপর থেকে মার্শাল জনসম্মুখে আর কখনো আসেনি, এই সব উত্তর পাওয়া যাবে দ্বিতীয় সিজনে। দ্বিতীয় সিজন খুব শীঘ্রই চলে আসবে, আর আসা মাত্র তার রিভিউ পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ভিডিওটি এখানেই শেষ করছি। ফেউ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।